আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চীনের সিনোভ্যাক উৎপাদিত করোনা টিকা দেশে ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রতিষেধক প্রস্তুতকারী মিশ্রণ দেশে না আসায় ব্যবহার করা যাচ্ছে না ফাইজারের করোনা টিকা। প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 15% আয় প্রত্যাহারের দাবি সংসদ সদস্যদের। এবং এনআইডির কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার সিদ্ধান্তে উদ্বেগ নাগরিক সমাজের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চীনের সিনোভ্যাকের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দেশে এই টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এই টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে 3 জুন ওষুধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দেয় বলে আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও জানানো হয়, সিনোভ্যাকের এই টিকা 18 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যবহার উপযোগী। 2 ডোজের এই টিকার প্রথম ডোজের 2 বা 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই টিকার সংরক্ষণ তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া পঞ্চম টিকা এটি। এদিকে প্রতিষেধক প্রস্তুত করতে দরকারি মিশ্রণ এখনও দেশে না আসায় ব্যবহার করা যাচ্ছে না ফাইজারের করোনা টিকা। আগামী সপ্তাহে মিশ্রণটি দেশে আসতে পারে বলছে স্বাস্থ্য বিভাগ। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের এই ভ্যাকসিন দিতে পরামর্শ দিয়েছে টিকা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বহু প্রতীক্ষার পর গত সোমবার দেশে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে দেয়া ফাইজারের 1,620,000 ডোজ করোনা টিকা। কিন্তু টিকাটি প্রয়োগের আগে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় ডাইলুয়েট মিশ্রণ এখনও দেশে না আসায় টিকাগুলো প্রয়োগ করতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। ডাইলুয়েন্টটা আসলে টিকারই পার্ট। আমরা বলেছিলাম যে যেটা যাদের কোনো রকম ট্যাক্সেশন এখানে না থাকে, তো সঙ্গে সঙ্গে ওরা একটা চিঠি চেয়েছিল, আমরা ওই চিঠিটাও কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। সেটা হলো গত বৃহস্পতিবারে চিঠি লেখা হয়ে ওদের কাছে চলে গেছে। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কেন্দ্রে এই টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু কাদের টিকাটি দেয়া হবে তা এখনো নিশ্চিত নয়। জায়গাগুলোতে অত্যন্ত -70 টেম্পারেচার মেনটেন করা হবে, সেই ধরনের সেন্টারে দেওয়া হবে। এবং যে কয়টা সেন্টার গুলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর মধ্যে 2টো সেন্টার হচ্ছে একটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আর একটা হচ্ছে কুর্মিটোলা। 12 বছরের বেশি বয়সীদের এই টিকা দেওয়ার সুযোগ থাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের টিকাটি দেয়া উচিত হবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ। আমরা যদি বলি 67 লক্ষ লোক নিবন্ধন করেছে, তাদের মধ্যে যারা বাকি আছে কোনো একটা টিকাও পায়নি, তাদেরকে আমরা দিতে পারি, তাহলে মাত্র 50,000 দিলাম, তো বাকি তো অনেক লাখ লোক থেকে গেল, তাহলে এটা তো অর্থহীন। যারা প্রতিবন্ধী শিশু আছে, যাদের নানা ধরনের শারীরিক মানসিক সমস্যা আছে, আমরা তাদেরকে এই টিকাটা দিতে পারি কিনা। অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা ও চায়নার সিনোফার্মের পর তৃতীয় প্রতিষেধক হিসেবে এরই মধ্যে ফাইজারের টিকা দেশে ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে করোনা এবং উপসর্গ নিয়ে 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 6 জন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 3 জন, বাকি 3 জন রাজশাহী, নাটোর ও চুয়াডাঙ্গায়। রাজশাহী বিভাগে 186 জন নতুন আক্রান্ত হওয়ায় শনাক্তের হার দাঁড়িয়েছে 51%। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন খুলনা, 2 জন বাগেরহাট ও 1 জন নড়াইলের। নতুন শনাক্ত হয়েছেন 39 জন। সিলেটে এই ভাইরাসে মৃত্যু হয়েছে 3 জনের। নতুন আক্রান্ত হয়েছেন 58 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে 2 জন। এই বিভাগের 6 জেলার শনাক্ত হয়েছেন 16 জন। দিনাজপুরে আরও 2 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 40 জন। শেরপুরে এক বৃদ্ধ মারা গেছে এবং শনাক্ত হয়েছে 12 জন। নেত্রকোনায় একজনের মৃত্যু ও শনাক্ত হয় 11 জন। ঠাকুরগাঁয়ে মারা গেছেন 1 জন এবং শনাক্ত হয় 17 জন। এদিকে কুমিল্লায় 2 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 16 জন। এছাড়া চট্টগ্রাম, সাতক্ষীরা, কুষ্টিয়া ও নওগাঁয় 4 জনের মৃত্যু হয়েছে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জেলায় চলছে লকডাউন। খুলনায় স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ অনুযায়ী কঠোর বিধিনিষেধ আরোপের তৃতীয় দিন আজ। মহানগরীর সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর এবং রূপসা উপজেলার আংশিক এলাকায় বন্ধ রয়েছে সকল দোকানপাট। তবে বাজারে যাওয়া ক্রেতা বিক্রেতাদের অনেকেরই নেই মাস্ক ব্যবহারের তাগিদ। নোয়াখালীতে পৌরসভা সহ 6টি ইউনিয়নে ঢিলেঢালাভাবে চলছে লকডাউনের দ্বিতীয় দিন। গণপরিবহন ছাড়াও সড়কে সিএনজি, অটোরিকশা সহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসার প্রতিষ্ঠান। এছাড়া কুষ্টিয়া, রাজশাহী, সাতক্ষীরা ও নওগাঁ সহ বিভিন্ন স্থানেও লকডাউন চলছে। এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও শ্রমিকরা। প্রস্তাবিত বাজেটে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 15% আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। বিএনপি সংসদ সদস্যদের পাশাপাশি সরকার দলীয় এমপিরাও এই দাবিতে সংসদে বক্তব্য রাখেন। আলোচনায় করোনার টিকা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের বিস্তারিত জানতে চেয়েছেন অনেক সদস্য। আরও জানাচ্ছেন শারফুল আলম। রোববার সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বলেন, জীবন ও জীবিকা রক্ষায় এই বাজেট বাস্তবায়নযোগ্য। সম্পূরক বাজেট আলোচনায় নতুন করে 15% কর শিক্ষা খাতের প্রসারে বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই। যে বেসরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি 15% ভ্যাট আরোপ করে দিলেন, কর আরোপ করলেন, এটা কথা হলো মাননীয় স্পিকার? এক্ষেত্রে বেসরকারি উদ্যোগের ভিত্তিতে যে প্রসারণের কথা আমরা বলছি, যে উপযোগ পাওয়ার আশা আমরা করছি, সেই প্রসারণ ঘটবে না। অর্থনীতি পুনরুদ্ধারে বাজেট নিয়ে বিএনপি ও কিছু গবেষণা সংস্থার নেতিবাচক বক্তব্যের সমালোচনা করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তবে করোনাকালীন বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়েও প্রশ্ন সরকার বিরোধীদের। যে মন্ত্রণালয় করোনার মতো এত জরুরি অবস্থাতেও তার বরাদ্দকৃত অর্থ খরচে এত অদক্ষতা দেখিয়েছে, সেই মন্ত্রণালয় বরাদ্দ বাড়ানোর অর্থ যে কি সেটা দেশের মানুষ খুব ভালো বোঝে। বিএনপির নেতৃবৃন্দ ও দুঃখের বিষয় সিপিডি, এমনকি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যে প্রতিক্রিয়া আমরা দেখছি, তার কারণ কিন্তু অন্য। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেট আলোচনা শুরু হয়। সংসদের বৈঠক সোমবার পর্যন্ত মুলতবি করেন স্পিকার। আপনাদের সকলকে সহযোগিতা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এনআইডির কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভার্চুয়াল নাগরিক সংলাপে তারা বলেন, এতে জনগণের হয়রানি ও দুর্নীতি বাড়ার পাশাপাশি এনআইডি ডাটাবেজের অপব্যবহার হতে পারে। প্রয়োজনে স্বাধীন ও স্বতন্ত্র সংস্থা করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ পরিচালনার সুপারিশ তাদের। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে গত 24 মে চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে নির্বাচন কমিশন। সুজন আয়োজিত নাগরিক সংলাপেও এর বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন সুশীল সমাজ ও রাজনীতিকদের অনেকে। এই একটা চিঠি দিয়ে ইলেকশন কমিশন বললাম, তোমার অর্ধেকাংশ এদিকে কাজ করবে, তোমার সাথেও করবে, আমার সাথেও করবে, তার ডুয়েল লয়ালটি কখনো হয় না। সরকারের পক্ষ থেকে তারা কেন এটা করতে চাচ্ছে আগেও বলে নাই, এখনো বলার কোনো তারা প্রয়োজন মনে করছে না। এতেই বোঝা যায় যে এটা যে আমরা বলি যে গণতন্ত্র এখন তো প্র্যাকটিক্যালি নাই। তারা বলেন, 13 বছর ধরে নির্বাচন কমিশনের অধীনে থাকা এনআইডির কাজ অন্য কোথাও সরিয়ে নিলে তৈরি হবে দীর্ঘমেয়াদী সংকট। ভোটার তালিকার প্রণয়নেও জটিলতার আশঙ্কা তাদের। জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডির এই ডেটাবেস যদি সরকারের নিয়ন্ত্রণে যায়, তো সরকার বিভিন্ন রকম কারসাজির মাধ্যমে কাউকে ভোটার করতে পারে, কাউকে ভোটার থেকে বাদ দিতে পারে। বর্তমান সিদ্ধান্ত প্রত্যাহার করে নির্বাচন কমিশন সহ বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কাজ আরও গতিশীল করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করলে নির্মাতা প্রতিষ্ঠানকে জনপ্রতি 2 লাখ টাকা দিতে হবে সরকারকে। এছাড়া যেই টেলিভিশনে ওই বিজ্ঞাপন প্রচার হবে তাদেরকে 20,000 টাকা এককালীন দিতে হবে। সচিবালয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির সাথে সাক্ষাৎ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও জানান, সিনেমা হলগুলোর সংস্কার, বন্ধ হল চালু ও নতুন করে হল নির্মাণের জন্য সরকার 1,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় চট্টগ্রাম নগরীর অধিকাংশ সড়ক।
জলাবদ্ধতা নিরসনে 4 বছর আগে সিডিএ কর্তৃপক্ষের নেওয়া বড় প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়নের নামে সিডিএ কর্তৃপক্ষ নগরীর আশপাশের খাল ও নালার মুখ বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়, আর এতেই সামান্য বৃষ্টির পানিতে ডুবে যায় নগরী। তবে সিডিএ কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনের কাজ করছে তারা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের তথ্য চিত্রে নিয়ে আরো জানাচ্ছেন বিপ্লব রায়। চট্টগ্রামে বর্ষা মৌসুমের আগেই কখনো ভারী আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে গরমে নগরবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও তা ম্লান করে দিচ্ছে জলাবদ্ধতা। স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে অসহনীয় জলজট থেকে রক্ষায় প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তবে অপরিকল্পিতভাবে কাজ করার কারণে নগরীর অধিকাংশ খাল নালাগুলোর প্রবেশমুখ বন্ধ হয়ে গেছে, ফলে পানি নিষ্কাশনও হচ্ছে বাধাগ্রস্ত। এতে সামান্য বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অথচ জলাবদ্ধতা নিরসনে 2017 সালে প্রায় 6,000 কোটি টাকার প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সামান্য কতটুকু বৃষ্টি হইলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। সিডিএ এগুলো কাজগুলো করতেছে, কিন্তু কি কাজ হচ্ছে আমরা বুঝতেছি না। বিষয়টি স্বীকার করে সিডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের কাজ দ্রুত শেষ করতেই খালে বাঁধ দিতে হয়েছে। এবার যেটা পানি উঠছে এটা কিন্তু আমাদের কাজের কারণে, ওইটা আসলে আমাদের বিভিন্ন বাঁধের কারণে হয়েছে। আমরা বাঁধ দিয়ে আমরা কাজটা করেছিলাম। আমি 7 দিনের মধ্যে সেনাবাহিনীকে আমরা বলেছি যে এগুলো অপসারণ করে পুরো খালটাকে পরিষ্কার করে ফেলতে হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এসব খালের বাঁধ অপসারণ করলে জলাবদ্ধতা কমে আসবে বলে মনে করছেন সিটি মেয়র। প্রতিবন্ধকতা যদি দূর না করলে তাহলে তো মানুষ পানিতে ডুবে থাকবে। 2020 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে মাত্র 50% কাজ। পুরো প্রকল্পের কাজ শেষ হতে 2023 সালের জুন পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে সিডিএ। বিপ্লব রায়, এটিএন বাংলা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত 2 কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো ইসলামী ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ শেষ হবে স্পট মার্কেটে সেসব শেয়ার লেনদেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিদেশি সিগারেট কোম্পানি ও দেশীয় কিছু এনজিও বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব দাবি জানায় বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা। এ সময় বিড়ির উপর অতিরিক্ত শুল্ক কমানো সহ বিদেশি সব সিগারেটের দাম বাড়ানোরও দাবি জানান তারা। বিস্তারিত দেখুন রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। বিড়ির উপর অতিরিক্ত শুল্ক কমানো এবং বিদেশি সিগারেটের দাম বাড়ানোর দাবিতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। এ সময় নেতারা বলেন, এই শিল্পের সাথে দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ জড়িত, অথচ দেশের বিড়ি শিল্পকে ধ্বংস করতে কিছু এনজিও এবং বিদেশি কোম্পানি ষড়যন্ত্র করছে। এবছর বাজেটে যদি নিম্নস্তরের সিগারেটে মূল্যস্তর বৃদ্ধি না করা হয় তাহলে বিড়ি শিল্পের অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে। ফলে একদিকে সিগারেট কোম্পানিগুলো একচেটিয়া ব্যবসার সুযোগ পাবে, অন্যদিকে সরকার নিম্নস্তরের সিগারেট থেকে বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হবে। বাজেটে যদি নিম্ন স্তরের সিগারেটের মূল্যস্তর বৃদ্ধি না করা হয় তাহলে বিড়ি শিল্পের অস্তিত্ব থাকবে না বলে মনে করেন এ শিল্পের সাথে জড়িতরা। এ সময় তারা আরও বলেন, বিড়ির উপর অতিরিক্ত শুল্ক আরোপ বন্ধ সহ নকল বিড়ির বন্ধে জাতীয় রাজস্ব বোর্ডকে কঠোর ভূমিকা রাখতে হবে। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে 2 মাসের মধ্যে সবচেয়ে কম করোনা শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। এ সময় নতুন শনাক্ত রোগীর সংখ্যা 1,14,460 জন। দেশটিতে এই সময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে 2,677 জনের। করোনার তৃতীয় ঢেউয়ের সংখ্যায় থাকা দেশটিতে শনাক্ত ও মৃত্যু হার কিছুটা কমতির দিকে। এদিকে 2022 সালের মধ্যে গোটা বিশ্বকে টিকার আওতায় আনতে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রস্তাবটি তিনি 11 জুন G7
7 সম্মেলনে তুলে ধরবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান টিকার কত ডোজ দান করবে তা জানালেও যুক্তরাজ্য ও কানাডা তাদের টিকা দানের সংখ্যা নিয়ে কিছু জানায়নি। বিশ্বে এ পর্যন্ত কোভিডের শনাক্ত রোগীর সংখ্যা 17,29,188 জন। মৃত্যু হয়েছে 37,21,717 জনের। এবারে পাটেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে নিজেদের রক্ষণ সামলানোকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে বাংলাদেশ। অন্যদিকে প্রতিপক্ষ দলের ডিফেন্ডার আদিল খান বলেন, তাদের জন্য ম্যাচ জেতা কঠিন হবে। সোমবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ নিয়ে কথা বলেন দু দলের কোচ ও ফুটবলাররা। আরও জানাচ্ছেন SM আশরাফ। কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে তপ্ত গরমে চলছে ভারত ম্যাচের প্রস্তুতি। কোচ এমিডের ক্লাসে রক্ষণ সামলানোর কৌশলটা আরও নিখুঁতভাবে রপ্ত করার প্রচেষ্টায় ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা। 2019 সালে এগিয়ে থেকেও এই রক্ষণের ভুলেই শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারাতে হয়েছিল তপু বর্মনদের। তাই এবার সুনীল ছেত্রী, মানভীর সিংদের বিপক্ষে সামান্য ভুলের খেসারত দিতে চায় না বাংলাদেশ। আমরা যদি কোনো সিলি মিস্টেক করে থাকি সেটার বিপরীতে আমরা গোল কনসিড করতে পারি। সো আমাদের এই জিনিসটা কনসেন্ট্রেশন করতে হবে বেশি, যাতে আমরা কোনো সিলি মিস্টেক না করি এবং বড় টিমের এগেনস্টে যাতে কোনো ফলস ডিফেন্সিভ না করি আমরা। নিজেদের প্রথম ম্যাচে কাতারের কাছে 1-0 গোলে হেরেছে ভারত। শক্তিমত্তায় কাতারের তুলনায় বাংলাদেশ পিছিয়ে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দেখে ভারতীয় শিবির এখন আরও সতর্ক। Bangladesh also now doing well. They are improving their football. It's like equal, like we played against them last season. I think they were good enough to play against, and they gave good fight for sure. ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184 আর ভারত 105। জামাল ভুঁইয়াদের সামনে তাই চ্যালেঞ্জ মাঠে আরও একবার কোচের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করা। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চীনের সিনোভ্যাক উৎপাদিত করোনা টিকা দেশে ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রতিষেধক প্রস্তুতকারী মিশ্রণ দেশে না আসায় ব্যবহার করা যাচ্ছে না ফাইজারের করোনা টিকা। প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 15% আয় প্রত্যাহারের দাবি সংসদ সদস্যদের। এবং NIDর কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার সিদ্ধান্তে উদ্বেগ নাগরিক সমাজের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।